আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এর পিডিএফ পুরো নিতে পারো। দেখো এই প্রশ্নপত্রের প্রথমে কি রয়েছে, 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলা হচ্ছে এবং 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। এক ওয়ার্ড থেকে বলা হচ্ছে বাংলা, বিহার ও ওড়িশায় যে ভূমি বন্দোবস্ত হয়েছিল তা হলো চিরস্থায়ী রায়তবাড়ি মহলবাড়ি বন্দোবস্ত। তো বাংলা, বিহার, ওড়িশায় যে ভূমি বন্দোবস্ত হয়েছিল সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। পরের দেখা হচ্ছে ইজারাদারি ব্যবস্থা চালু করেন লর্ড ক্লাইভ, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস। তো ইজারাদারি ব্যবস্থা চালু করেন কে? উত্তর হবে লর্ড ওয়ারেন হেস্টিংস। পরের দেখা সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, জ্যোতিরাও ফুলে, স্বামী দয়ানন্দ সরস্বতী। তো সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে এখানে জ্যোতিরাও ফুলে। ঘয়ের দিকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন, সংবাদ প্রভাকর না সমাচার দর্পণ। তো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হচ্ছে দিগদর্শন। উমর দাগে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন দাদাভাই নওরাজি, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী। তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ওকে, এরপর চয়ের দেখা হচ্ছে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে পুনাই, সুরাটে না কলকাতায়। 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে সুরাটে। ওকে, তো দেখো এখানে তোমাদের 1 নম্বর থেকে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 5টা প্রশ্ন দেওয়া থাকবে, কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমাদের দিচ্ছে এখানে, সেগুলো দেখে নাও। ছয়ের দেখো প্রশ্ন দেখো, ইংরেজ বাহিনী বাঁশের কেল্লা ধ্বংস করে দেয় 1831, 1832, 1833 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হচ্ছে 1831 খ্রিস্টাব্দে হবে। ঠিক আছে, ইংরেজ বাহিনী বাঁশের কেল্লা ধ্বংস করে দেয় 1831 খ্রিস্টাব্দে। বর্গীয় জ দাগে ভারত সভা প্রতিষ্ঠা হয় 1936 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে। তো ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1876 খ্রিস্টাব্দে। নেক্সট ঝয়ের দাগে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল ভারত সভা, হিন্দু মেলা না জমিদার সভা। তো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল জমিদার সভা। ইংরেজ দাগের প্রশ্ন হচ্ছে মহারাষ্ট্রে শিবাজী উৎসব চালু করেন বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়। তো মহারাষ্ট্রে শিবাজী উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক। 2 নম্বর দাগের প্রশ্ন নির্দেশ মতো নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 1 নম্বর করে 5টি প্রশ্ন লিখতে হবে। কয়ের দাগে ভারতের প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয় কোথায়? তো বোম্বাইতে ভারতের প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়। কয়ের দাগে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে। ডিরোজির অনুগামীরা ড্যাশ নামে পরিচিত। তো ডিরোজির অনুগামীরা নববঙ্গ বা ইয়াং বেঙ্গল নামে পরিচিত। গয়ের দাগে ঠিক না ভুল লিখতে হবে। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং, এটা হবে ঠিক আছে, ভারতের প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। নেক্সট প্রশ্ন, ঘয়ের দাগে নববঙ্গ পরিকল্পনা ঘোষিত হয় কবে? তো 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই নববঙ্গ পরিকল্পনা ঘোষিত হয়। উমর দাগে প্রশ্ন বেমানান শব্দটি খুঁজে বের করা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরাজি, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্ত। এগুলোর মধ্যে বেমানান শব্দ কোনটা সেটা লিখতে হবে, সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ছয়ের দাগে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ওকে, এরপর হচ্ছে 6 দাগে ঔপনিবেশিক ভারতের প্রথম পাটের কল কোথায় চালু হয়েছিল? তো ঔপনিবেশিক ভারতের প্রথম পাটের কল চালু হয়েছিল হুগলির রিসরায়। নেক্সট বর্গীয় জ দাগে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ঝয়ের দাগে শিবাজী উৎসব কে প্রবর্তন করেন? উত্তরটা লিখবে শিবাজী উৎসব প্রবর্তন করেন বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, এরপর ইংরেজ দাগে হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করেন? উত্তর লিখবে লর্ড নর্থ ব্রুক নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন। ওকে, এরপর 3 নম্বর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে। কয়ের দাগে ভারতে কবে কার আমলে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? উত্তরটা লিখবে লর্ড ডালহৌসির আমলে ভারতের সর্বপ্রথম রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। তার আমলে 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত 21 মাইল রেলপথ স্থাপিত হয়। কয়ের দাগে কার নেতৃত্বে কত খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়? উত্তর হচ্ছে 1905 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে পুলিন বিহারী দাসের নেতৃত্বে 80 জন সদস্য নিয়ে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। গয়ের দাগে ভারতে রেলপথ নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল? তো ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতিকে জলাঞ্জলি দিয়ে ইংরেজরা সম্পূর্ণভাবে নিজ স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ভারতে রেলপথ স্থাপনের উদ্যোগী হয়েছিলেন। লর্ড ডালহৌসি ভারতের
প্রত্যন্ত অঞ্চলে ইংরেজ সেনাবাহিনী দ্রুত পৌঁছে দেওয়া, শিল্প বৃদ্ধি করা, দূরবর্তী অঞ্চল থেকে মালপত্র আমদানি করার জন্য রেলপথ স্থাপন করেন। ঘয়ের দাগে এলবার্ট বিল বিতর্ক কি? তো 1873 খ্রিস্টাব্দের ফৌজদারি আইন বিধি অনুসারে ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা ভারতীয় বিচারকদের ছিল না, অথচ তাদের অধস্তন ইউরোপীয় বিচারকগণ ওই ক্ষমতার অধিকারী ছিলেন। জাতিভেদ সৃষ্টিকারী এই জঘন্য আইন পরিবর্তন করার জন্য ভাইসরয় লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব কোর্টনি ইলবার্ট একটি খসড়া আইন প্রস্তুত করেন, যা ইলবার্ট বিল নামে পরিচিত। উমরদাগে তিতুমির কেন বিখ্যাত? উত্তর লিখবে যে তিতুমির ওয়াহাবি মতাদর্শে অনুপ্রাণিত হয়ে বারাসাত নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু করেন। তিনি স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। বারাসাত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে তিতুমির নিজে বাদশাহ উপাধি নেন এবং ঘোষণা করেন কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে। 1831 খ্রিস্টাব্দে বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান দেগে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। ছয়ের দাগে মুন্ডা বিদ্রোহের দুটি কারণ লিখতে হবে। ঠিক আছে, 1 নম্বর কারণ হচ্ছে জমির ওপর অধিকার হারানো। ইংরেজ শাসন প্রবর্তিত হলে বাইরের থেকে লোভী মানুষেরা মুন্ডাদের জমি জায়গা কুক্ষিগত করে নিতে থাকে এবং মুন্ডাদের বিতাড়িত করে সেই জমিগুলি দখল করে নিলে মুন্ডারা ক্ষুব্ধ হয়। 2 নম্বর কারণ হচ্ছে খুদকাঠি প্রথার অবসান। ব্রিটিশরা মুন্ডাদের ঐতিহ্যবাহী কাঠি প্রথা বা জমির উপর যৌথ মালিকানার অবসান ঘটিয়ে জমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত করলে মুন্ডারা বিদ্রোহী হয়ে ওঠে। তো এই দুটি হচ্ছে মুন্ডা বিদ্রোহের কারণ আমরা লিখলাম। 4 নম্বর থেকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 থেকে 6 নম্বর। কয়ের দাগে সূর্যাস্ত আইন সম্বন্ধে যাদের লেখ হয়। তো 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তির মধ্যে একটি রীতি ছিল, নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন বলে উল্লেখ করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি সূর্যাস্ত আইন বা সানসেট ল নামে সর্বাধিক পরিচিত। ছয়ের দাগে টিকা লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, নীল বিদ্রোহ সম্পর্কে। তো নীল বিদ্রোহ 1859 সালে সংঘটিত একটি কৃষক বিদ্রোহ, যা বাংলার কৃষকরা নীল চাষ করতে অস্বীকার করে নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে শুরু হয় এবং 1 বছরেরও বেশি সময় ধরে চলে। গ্রাম্য সমাজের প্রধানরা এবং বৃহৎ কৃষকরা সবচেয়ে সক্রিয়ভাবে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। গয়ের দাগে বলা হচ্ছে টিকা লেখো নব্যবঙ্গ আন্দোলন। ঠিক আছে, দেখুন 19বিংশ শতকে কলকাতার হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে বাংলায় এক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে। ডিরোজিওর নেতৃত্বাধীন তরুণ গোষ্ঠী ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত। ঠিক আছে, এবং তাদের যে আন্দোলন সেটাই হচ্ছে নব্যবঙ্গ আন্দোলন। এরপর হচ্ছে ঘয়ের দাগে মর্লে মিন্টো সংস্কার আইন সম্বন্ধে যা জানো লেখো। তো 19 শতকের শেষ ভাগ থেকে ভারতীয়রা প্রতিনিধিমূলক স্বায়ত্ত শাসনের দাবি জানাতে থাকে। ধীরে ধীরে ইংরেজ সরকারের নানা সমস্যার উদ্ভব হয়, বিশেষ করে চরমপন্থী আন্দোলন যা সরকারের চিন্তার কারণ হয়েছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল বাংলা ও মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলন। এই অবস্থায় ভারতের জাতীয়তাবাদী নেতৃত্বকে খুশি করে জাতীয় আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে 1909 সালে ভারত সচিব জন মর্লে ও বড়লাট লর্ড মিন্টো একটি শাসনতান্ত্রিক সংস্কারের পরিকল্পনা করেন। এই শাসন সংস্কার মর্লে মিন্টো সংস্কার আইন বা 1909 সালের কাউন্সিল আইন নামে পরিচিত। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। 5 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। কয়ের দাগে বলা হচ্ছে ঔপনিবেশিক ভারতের টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ সম্বন্ধে যা জানো লেখো। তো ঔপনিবেশিক শাসনের রাজনৈতিক ও সামরিক প্রয়োজন টেলিগ্রাফ প্রযুক্তির ব্যবহারকে জরুরি করে তোলে। টেলিগ্রাফ ব্যবস্থা বিকাশের পেছনে ঔপনিবেশিক রাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ ছিল। উপমহাদেশের বিভিন্ন প্রান্তের সমস্ত জরুরি তথ্য ও সংবাদ অতি দ্রুত শাসন কেন্দ্রে পৌঁছাতে টেলিগ্রাফ ব্যবস্থা ছিল বেশি নির্ভরযোগ্য। 1851 খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়। 1856তে ভারতীয় উপমহাদেশে 46টি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়ে গিয়েছিল, যা 1865 খ্রিস্টাব্দের মধ্যে 17,500 মাইল এবং 19বিংশ শতকের শেষ দিকে 52,900 মাইল জুড়ে
ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, এরপর আমরা লিখছি দেখো 1852 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধে রেঙ্গুনের পরাজয়ের খবর টেলিগ্রাফের মাধ্যমে লর্ড ডালহৌসি কলকাতায় বসেই পেয়েছিলেন। বলা হতো টেলিগ্রাফি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল। দূর দূরান্ত থেকে বিদ্রোহের সামান্যতম সম্ভাবনার কথাও টেলিগ্রাফের মাধ্যমে প্রশাসনের কেন্দ্রগুলিতে পৌঁছে যেত। 1870 খ্রিস্টাব্দের মধ্যে ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ ঘটে। এর ফলে প্রশাসনিক, অর্থনৈতিক ও সামরিকভাবে ভারতবর্ষের উপর ব্রিটিশ সাম্রাজ্যের ভিত আরও সুদৃঢ় হয়। এরপর ক্ষয়ের দাগে বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করা। তো চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারকে জমির মালিকানা দেওয়া হলেও জমিতে কৃষকের কোনো অধিকার ছিল না। ফলে জমিদার বেশি রাজস্ব পাওয়ার আশায় চাষিকে ঘন ঘন জমি থেকে উৎখাত করত। চাষির রাজস্ব বাকি পড়লে জমিদার সেই চাষের জিনিসপত্র নিলাম করত। জমিদাররা কৃষকদের ওপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে ওঠে। ওকে, নেক্সট দেখো আরেকটি প্রশ্ন গয়ের দাগে সাঁওতাল বিদ্রোহ সম্বন্ধে যা জানো লেখো। তো সাঁওতাল বিদ্রোহের প্রথমে আমরা কারণ লিখছি। এই বিদ্রোহের বিভিন্ন কারণ ছিল, যেমন 1 নম্বর হচ্ছে রাজস্ব আরোপ। আদিবাসী সাঁওতালরা অরণ্য অঞ্চলের পতিত জমি উদ্ধার করে চাষবাস করে সেই জমিকে উর্বর করে তোলে। ব্রিটিশ শাসনকালে সরকার নিযুক্ত জমিদাররা সেই জমির উপর উচ্চ হারে রাজস্ব চাপালে সাঁওতাল কৃষকরা জমি ছেড়ে দিতে বাধ্য হয়। 2 নম্বর হচ্ছে মহাজনদের শোষণ। সাঁওতালরা নগদে ভূমি রাজস্ব ও অন্যান্য কর পরিশোধে বাধ্য হয়ে মহাজনদের কাছ থেকে অত্যন্ত চড়া সুদে ঋণ নিতে বাধ্য হতো। পরবর্তীকালে ঋণের দায়ে তার জমি, ফসল, বলদ কেড়ে নেওয়া হতো। 3 নম্বর কারণ রেলপথ নির্মাণ। ওকে, সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে রেলপথ নির্মাণের কাজে সাঁওতাল শ্রমিকদের নিয়োগ করে তাদের খুব কম মজুরি দেওয়া হতো। তাছাড়া রেলের ঠিকাদার ও ইংরেজ কর্মচারীরা সাঁওতাল পরিবারগুলির উপর নানাভাবে অত্যাচার করত। ঠিক আছে, এগুলো আমরা লিখলাম সাঁওতাল বিদ্রোহের কারণ। এবার সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব দেখো। এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও বিদ্রোহের ফলাফল ও গুরুত্বকে মোটেই অস্বীকার করা যায় না। যেমন 1 নম্বর হচ্ছে ব্যাপকতা। আদিবাসী সাঁওতালরা এই বিদ্রোহ শুরু করলেও এই ক্ষোভের আগুন নিম্নবর্গের কামার, কুমোর, তাঁতি, ডোম, গোয়ালা প্রভৃতি হিন্দুদের মধ্যেও ছড়িয়ে পড়ে। 2 নম্বর এর গুরুত্ব হচ্ছে সাঁওতাল পরগনা গঠন। সরকার সাঁওতালদের পৃথক উপজাতি হিসাবে ঘোষণা করে ছোটনাগপুর অঞ্চলে তাদের জন্য সাঁওতাল পরগনা জেলা গঠন করে দেয়। 3 নম্বর হচ্ছে এরপরে দেখো আমরা লিখছি সাঁওতালদের নিজস্ব আইন। ঠিক আছে, সরকার ঘোষণা করে যে সাঁওতাল পরগনায় ব্রিটিশ আইন কার্যকর হবে না, সেখানে সাঁওতালদের চিরাচরিত নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা কার্যকর হবে। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর গুরুত্ব, এটা 3 নম্বর দেবে। ওকে, তো দেখো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার এবং সম্পূর্ণ সাজেশন উত্তর সহ কিন্তু আমরা আলোচনা করলাম। সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এর মধ্যে থেকেই কিন্তু তোমরা অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। ওকে, আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে এবং এই সমস্ত প্রশ্ন আর উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।